প্রিয় দর্শক, আমার সামনে এই মুহূর্তে যে মানুষটি বসে আছেন তার নাম আব্দুল হক। তার বয়স প্রায় ৬৫ বছর। তিনি দীর্ঘ ৭ বছর ধরে সৌদি আরবে ছিলেন। মহান বিজয়ের দিনে তিনি সৌদি আরব থেকে চলে এসেছেন বাংলাদেশে। কিন্তু এই মানুষটির গল্প এতটা হৃদয় বিদারক, সেটি আসলে বলার অপেক্ষা রাখে না। আমরা হয়তো শুধু প্রবাসীদের রেমিটেন্সটাকেই বড় করে দেখি এবং পরিবার সবসময় ভেবে নেয় তারা আসলে টাকার মেশিন। কিন্তু এই মানুষটি দীর্ঘ ৭ বছর পরে তিল তিল করে শরীরে রক্ত পানি করে, খেজুরের বাগানে চাকরি করে, মরুভূমিতে কাজ করে তিনি যখন প্রতি মাসে টাকা পাঠাতেন, গত ৭টি বছরে তিনি প্রায় ৩০ লাখ টাকা পরিবারের কাছে পাঠিয়েছেন। 2টি ছেলে এবং স্ত্রী রয়েছে পরিবারে। কিন্তু মহান বিজয় দিবসে তিনি যখন শাহজালাল বিমানবন্দরে নামলেন, তখন তাকে রিসিভ করার জন্য কেউই ছিল না। হতভম্ব হয়েছিলেন তিনি। কথা বলছি এবং তার চোখ দিয়ে পানি পড়ছে। তিনি অঝরে বলছিলেন তার পরিবারের সদস্যরা বারবারই তাকে বলেছেন তার কাছে টাকা রয়েছে। এমন প্রবাস জীবন যেন আর কখনো কারো জীবনে না আসে। এই মানুষটি এখন বর্তমানে রয়েছেন ব্রাক লার্নিং সেন্টারে, যেখানে অভিবাসীদের নিয়ে কাজ করা হয়। শাহজালাল বিমানবন্দরে অবতরণের পর তিনি কোনো উপায়ন্ত না পেয়ে তিনি চলে যান বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএনের কাছে। এরপর এপিবিএনের হস্তক্ষেপে ব্রাকের ঠাঁই হয়েছে এই মানুষটির। দেখছেন চোখের পানি পড়ছে। কি লাভ এভাবে প্রবাস জীবনে গিয়ে, যে প্রবাস জীবন আসলে কোনো কাজে দেয় না। নিজের পুরোটা জীবন জুড়ে, পুরোটা সময় জুড়ে তিনি আসলে পরিবারের জন্য নিজেকে বিসর্জন দিয়েছেন। কিন্তু সেই মানুষটির চোখের পানি এখন সবচেয়ে আপনজন। এই প্রবাসীদের দেখবে কে? যে প্রবাসীদের পরিবারই হওয়ার কথা সবচেয়ে আপন, সেই পরিবার যখন মাথা থেকে হাতগুলো তুলে নেয়, কিংবা ঠাঁই জোগাড় জায়গাটুকুও কেড়ে নেয়, কিংবা বুকের সাথে বুক মিলিয়ে আপন করে নেওয়ার যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি যখন ভঙ্গ করে বলে তাকে নেওয়ার মতো কিংবা পরিবারে জায়গা দেওয়ার মতো কোনো অবস্থান নেই, তাহলে তিনি দীর্ঘ 7টি বছর ধরে পরিবারের জন্য প্রবাস জীবন কাটালেন। কি লাভ এই প্রবাস জীবন? আমরা কি শুধুই টাকা দেখি? আপনার নাম তো আব্দুল হক। আব্দুল হক স্বপন। আপনি কত সালে গিয়েছিলেন প্রবাসে সৌদি আরবে? 2017 সালে। 2017 সালে গিয়েছিলেন? আচ্ছা, 2017 সালে যাওয়ার পর কি হয় একটু বলেন তো। 2017 সালে যাওয়ার এখান থেকে আমার অভাব অনটন, আমার ওয়াইফ পোলাপাইনের কয় যান আমি সমুদ্রের কাছে যাই, আমার বউয়ের বড় ভাইয়ের কাছে, সেই টাকা পয়সা দিয়ে আমার নিয়ে যায়। আমার কিছু টাকা ছিল আর কিছু সে দিছি, তার কিনারেই থাকতাম, খাইতাম। প্রতি মাসে ফ্যামিলির জন্য 30,000 করে টাকা পাঠাইতাম। পাঠানোর পরে ওয়াইফ আমারে বলতো যে তোমার টাকা পয়সা আছে, আমি সব খাইয়া ফেলাই না, তোমার টাকা পয়সা জমা আছে। আমি বললাম রাখিও ঠিক মতো টাকা পয়সা, মানুষের তো আর একমত কোয়া যায় না, এখানে তো বাইরে কাজ করতে অনেক রিস্ক। বলে চিন্তা নাই, আল্লাহ ভরসা। পরে আমার বউ আমার সাথে এই 2 বছর 4 বছর ভালোই সম্পর্ক ছিল, কথাবার্তা কইতো। তারপরে সে আমার সাথে কথাবার্তা ভালো কয় না, ভালো আচার ব্যবহার করে না, ফোন দিলে কথা কয় না। কথা না কওয়ার পরে আমি অনেক চিন্তা করি, তারপরেও আমি মনে কষ্ট পাই না। তারপরে সে পোলাপাইন নিয়ে থাকে, খায়, আমি টাকা পয়সা পাঠাইতে থাকি। এরপরে আমি হঠাৎ করে আমি অসুস্থ হয়ে যাই, আমি অবৈধ হয়ে যাই। আজকে 1 বছর আমি অসুস্থ সৌদি আরবে। পরে এখন আমারে সৌদি আরব থেকে পাঠাইয়া দিছে। আমি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যখন নামি, আমার কাছে মোবাইল নাম্বার ছিল, সবাই ফোন দিচ্ছি, সবাই কেউ বলে না আপনাদের জায়গা নাই, আমার মা আর আপনার সংসার করবো না, আমার মা আর আপনার সংসার করবো না। ছেলেরা বলে আপনি কোথায় যাবেন আমরা জানি না, কোনো টাকা পয়সা নাই। এখন আমি কার কাছে যাব? আমি অসুস্থ, আমি অনেক বয়স্ক মানুষ, আমার তো এখন কিছুই নাই। আপনি যদি পারেন আমার বউয়ের সাথে পোলাপানির সাথে আমারে মিলাইয়া দেন। আমি বউ পোলাপান নিয়ে শেষ বয়সে এগাত্রে থাকতে চাই, যে কটা দিন বাঁচি। আমি এখন কার কাছে যাব, কোথায় যাব? আমার তো মা নাই, বাবা নাই,
ভাই নাই, বোন নাই, আমি একা। আমার দুইটা ছেলে ফেনীর ডিগ্রি কলেজে পড়ে। কত কষ্ট করে আমি লেখাপড়া করাইছি, কত স্বপ্ন নিয়ে। এখন তারা আসে না এয়ারপোর্টে নিতে আমারে। তাই আমরা নিব না, আমরা আপনার সাথে থাকবো না, আমরা আপনার জানি না কি করবেন না করবেন। এখন আমার একটা বিচার করে দেন আপনারা। আমি আপনাদের কাছে বিচার চাই, আমার কি অপরাধ? আপনার ভাই কিংবা পরিবারের কি আর অন্য কেউ নাই তাদের না, সঙ্গে? আমার ভাই নাই, আমি একা, আমার এক বোন। তারপরে আমার বাবা আমার মায়ের বিদায় করে দেয়। বিদায় করে দিবার পরে মারে নানারা আরেক জায়গায় বিয়ে দিয়ে দিছে। বাবা আবার আরেক জায়গায় বিয়ে করছে। আমার বিয়েটা আমার চাচাই করাইছে, আমার বাপে করায় নাই, চাচাই করাইছে। যখন থেকে বিয়ে করাইছে তখন থেকে এই বউটা আমার শাশুড়ির কথা শুনে। আমার শাশুড়িটা ভালো না, সংসার ভাঙ্গি যাইব দেখে আমি সৌদি আরবে কামাইতাম। সৌদি আরবের টাকায়, বাংলাদেশি টাকা, সৌদি আরবের টাকায় 1000 টাকা বেতন ছিল, বাংলাদেশি টাকায় 20,000। আমি বাহিরে কষ্ট করে সুখের জন্য মাসে 30,000 করে পাঠাইছি। তারপরে আমার সম্বন্ধী যে আমার বিদেশে নিছে, ওই টাকা পয়সা আমি পরিশোধ করছি। আমি দুইটা রুম করছি, ঘর করছি, একটু জমি কিনছি। বপুলাবান্ডে টাকা দিবার পরেও এই যে জায়গাগুলো করছেন, জমিগুলো কিনছেন, এগুলো কার নামে কেনা? জায়গাগুলা আমার নামে কিনছি। ঘরটার জায়গাও আমার নামে, আমার চাচার থেকে কিনছি। আমার বউ এই টাকাটা আত্মসাৎ করতে পারেনি দেখে অনেক রাগ। তুমি আমার বিশ্বাস করো না, তুমি একা একা তোমার নামে জমি কিনো, তোমার নামে ঘর করছো। এই কষ্টটাই মনে হয় সে আমার সাথে এখন আর থাকতে চায় না। আপনারা একটু বুঝে যদি কইতে পারেন, আমার শাশুড়িটা অনেক খারাপ। এই শাশুড়িটার কারণেই আমার বউটা আজকে আমার থেকে বিচ্ছিন্ন। আমি দুঃখে শেষ হয়ে যেতেছি। আমার হাই প্রেশার, আমার ডায়াবেটিস, আমি অ্যাক্সিডেন্ট করছিলাম, শরীরে কাজ করতে যাইয়া শরীরের ব্যথা। এখন আমার অনেকগুলা অপারেশন, এখন আমার পেটে অপারেশন। আমার দেখার মতো এখন একটা মানুষ দরকার। এই বয়সে আমি অনেক কষ্ট করছি ছোটবেলার থেকে। ঘরে সৎ মা, ভাই বোন নাই, বাবা আবার বিয়ে করছে, ওখানে 2টা ভাই, একটা বোন। তারা আছে সুখে, তারা ঢাকায় থাকে, গাজীপুরে। আমি থাকতাম, আমিও। আপনি যে দেশে আসছেন, দেশে আসার পরে আপনি যখন আপনার পরিবারকে জানালেন, আপনার ছেলেদেরকে এবং আপনার স্ত্রীকে, তখন কি তারা নিতে চাচ্ছে না? না, তারা বলছে কোথায় যাবা জানি না। তা আমার টাকা পয়সা কই, আমার সোনা দানা কই, তোমার কাছে কিছুই দেও নেই, অস্বীকার করে। তুমি কোনো টাকা পয়সাই দেও নেই, আমার তো সংসারের জিনিসপত্র কই, আমি এত কষ্ট করে তিলে তিলে সংসারের জিনিস করছি, ওইগুলাও নাই, তোমার কিছুই নাই। তুমি আপনার যে দুই ছেলেও আপনাকে নিতে চায় না? না, 2 ছেলে বলে যে আমরা এখন টুকটাক কাজ করতেছি, লেখাপড়া করতেছি, আমাদের কাছে আপনার জায়গা নাই, আপনি কোথায় যাবেন আপনি নিজেই জানেন। যে দর্শক, একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই, সেটি হচ্ছে যে পরিবারের জন্য আপনারা এত কষ্ট করেন, দিন শেষে সেই পরিবার যদি মাথার উপর থেকে ছায়াটুকু তুলে নেয়, দাঁড়াবেন কোথায়? কখনো কি ভেবেছেন যাদের এত রেমিটেন্স পাঠাচ্ছে, যাদের রেমিটেন্সে দেশের রিজার্ভ ভারী হয়, দেশের উন্নয়ন হয়, কিন্তু এই মানুষগুলোর জীবনের কি কোনো উন্নতি হয়েছে? একজন প্রবাসী, তিনি দিন নাই রাত নাই হাড় পরিশ্রম করে তিনি পরিবারের জন্য টাকা পাঠান, কিন্তু পরিবারের সদস্যরা আলিশান জীবনযাপন করেন। তারা কখনো এই মানুষগুলোর কষ্ট বোঝে? তিনি বলছিলেন তিনি অসুস্থ, তার প্রস্রাবের রাস্তায় নল দিয়ে রাখা, প্যাকেটে প্রস্রাব। একটা মানুষের কতটা যন্ত্রণা হয় সেটি হয়তো যে মানুষটির হয় সেই মানুষটি ছাড়া আসলে কারোর পক্ষে বোঝানো সম্ভব নয়। আপনি বলছিলেন আপনার অপারেশন করা, একটু দেখানো যাবে? আমরা একটু দেখাতে চাই। থাক, খোলার দরকার নেই, বুঝতে পেরেছি। একটু আপনারা যদি দেখেন, আমি আসলে আপনার বাড়ি কোথায়? ফেনীর কোথায়? ফুলগাজী পরশুরাম। ফেনীর ফুলগাজী পরশুরাম গ্রাম পশ্চিম সাহেবনগর। আচ্ছা,
আমি ফেনীর সংশ্লিষ্ট যারা প্রশাসন রয়েছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়েরও দৃষ্টি আকর্ষণ করছি এবং ফেনীর যিনি এসপি রয়েছেন আমি তারও দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা নিশ্চয়ই এই প্রবাসীর বিষয়ে একটি কঠোর হস্তক্ষেপ আপনারা নেবেন, কারণ দীর্ঘ 7টি বছর ধরে প্রায় 8 বছর হবে, জানুয়ারি আসলে 8 বছর হবে। তো এই মানুষটি যে এত কষ্ট করলেন, তিনি পরিবারে প্রায় 30 লক্ষ টাকা পাঠিয়েছেন, তাহলে তার টাকাগুলো আসলে কোথায়? তিনি প্রতি মাসেই টাকা দিয়েছেন, অসুস্থ অবস্থায় দেশে ফিরে পরিবারের কাছে জায়গা হয় না। আসলে এমন জীবন যেন আর কোনো প্রবাসীর না হয়। আমরা এমন ঘটনা দেখতে চাই না। আমরা শুধু দেখি যে প্রবাসে যখন একজন প্রবাসী যায় তখন শুধু চোখের পানি ফেলে, আর দেখি যখন প্রবাস থেকে আসে তখন হাসি মুখে আসেন, একটা আনন্দঘন মুহূর্ত তৈরি হয় শাহজালাল বিমানবন্দরে। কিন্তু আমরা সে আনন্দঘন মুহূর্তের পরিবেশ তৈরি করতে চাই। আমরা কখনো শাহজালাল বিমানবন্দরে নেমে কেউ চোখের পানি ফেলবেন সেই দৃশ্যের অবতারণা আমরা কখনো চাই না। আশা করি ফেনী প্রশাসন অবশ্যই একটি দৃষ্টান্ত স্থাপন করবেন এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন তারাও এই বিষয়ে হস্তক্ষেপ নেবেন, এটা আশা করি। এবং এই প্রবাসীর মতো আর যেন কোনো প্রবাসীর জীবন এভাবে কষ্ট না করতে হয়, শেষ বয়সে এসে পরিবার যেন কাউকে ফিরিয়ে না দেয়, সেই আহ্বান আমরা সবার কাছে রাখতেই পারি।